লেখক মিঠুন বাগের সপ্তসিন্ধু। গল্পটি আপনাদের ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তাহলে শুরু করা যাক আজকের গল্প সপ্তসিন্ধু। বধূবরণের অনুষ্ঠানের একেবারে সমাপ্তি পর্বে নিকট আত্মীয় কয়েকজন বর কনেকে যে যার মতো ইশারা করে ঘর থেকে বেরিয়ে গেল। ঘর থেকে বেরিয়ে যেতেই বর মানে সপ্তক লাফিয়ে উঠে দরজার ছিটকিনি আটকে ঘুরে দেখল সৌমি বড় বড় গোল গোল করে চোখ বের করে বসে আছে। সপ্তক বলল, এই যে কোণে, আগে আমার বিছানা থেকে চটপট নেমে পড়ো তো দেখি। আমার ঘর, আমি হাত পা ছড়িয়ে শোবো, আর তুমি কোথাও একটা চাদর নিয়ে চুপচাপ শুয়ে পড়ো। সৌমি এমনি রেগেছিল, চিৎকার করে বলল, এই যে মশাই, এই খাটটা আমার বাবার, খাটে মোট কথা আমি শোবো, আর আপনি যেখানে পারেন শুয়ে পড়ুন, বসে পড়ুন, অথবা যা খুশি করুন। দরজার ওপারে যারা আবেগ ঘন রোমান্সের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল, তারা ঘরের মধ্যেকার ঝগড়া ঝাঁটি শুনে অতি দ্রুত কেটে পড়ল, যদি এখনও নিজের জন্য একটু ভালো শোয়ার জায়গা পাওয়া যায়। ওদিকে ঘরের মধ্যে বিস্তর ঝগড়াঝাটির পর স্থির হলো, একদিন সৌমি বিছানায় শোবে, পরদিন সপ্তক শোবে। যেহেতু সৌমি বাড়িতে আগন্তুক, তাই ওই দিন স্থির হলো ওই বিছানায় শোবে। সপ্তক গজগজ করতে করতে বালিশ আর চাদর নিয়ে নিচে শুয়ে পড়ল। সৌমি ও সপ্তকের জানাশোনার মধ্যে বিয়ে, দুজনের বাবা একে অপরের বন্ধু। অল্প স্বল্প হলেও দুবাড়িতে যাতায়াত ছিল। সপ্তক চাকরি ও বন্ধু বান্ধব নিয়ে বেশ সুখেই দিন কাটাচ্ছিল, আর সৌমি স্নাতকোত্তর সম্পূর্ণ করে কেরিয়ার গুছিয়ে নেওয়ার কথা চিন্তা ভাবনা করছিল। দুবাড়িতে যাতায়াত থাকলেও দুজনেই দুজনকে এড়িয়ে চলত। গোল বাঁধল তখনই যখন দুই বাড়ির মানুষজন জবরদস্তিমূলক তাদের বিয়ে দিয়েই ছাড়ল। কোনো ওজোর আপত্তি শুনল না। সপ্তকের বাবা সৌমির বাবাকে ডেকে বলল, এত ভাবিস না, তোর মেয়ে আমার বাড়িতে বৌমা নয়, মেয়ে হিসেবে থাকবে। সৌমির বাবা বলল, সে আমি জানি, কিন্তু কি বলতো, এখনকার ছেলে মেয়ে তারা তাদের ওপরেই চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত মানবে তো? সপ্তকের বাবা বন্ধুর কাঁধে অল্প চাপ দিয়ে বলল, আমি আছি তো, দেখ না কি হয়। মেঝেতে শুয়ে সপ্তক এপাশ ওপাশ করছিল। মেঝেতে শোয়ার অভ্যেস নেই, সৌমি বিছানায় শুয়ে তা লক্ষ্য করছিল। সে সপ্তকে বলল, এই যে মশাই, শুনুন, বুঝতে পারছি আপনার অসুবিধা হচ্ছে, আমি একটা ব্যবস্থা করতে পারি। আপনি বরং খাটের ওই কোণার দিকে গুটিসুটি মেরে শুয়ে পড়তে পারেন, কিন্তু খবরদার লক্ষণ রেখা পার হবেন না। সপ্তক রেগে গিয়ে বলল, আমি কি তোমার দয়া চেয়েছি, নাকি আমি ওই চিরিং ঠ্যাং পালা একসঙ্গে জড়ো করে পড়ে থাকবো? তুমি বরং নিজেরটা ভাবো, যত সব। জানেন তো, এই জন্যই কারো ভালো করতে নেই। সপ্তক ভ্রুকুটি করে বলল, আমি তোমাকে আমার ভালো করার ঠিকা দিয়েছি? সৌমি নিরীহ ভাব করে বলল, ভালোর জন্যই বলা, এবার আপনার যা ইচ্ছা। সপ্তক আরও রেগে বলল, আমার না ইচ্ছে করছে তোমার গলাটা টিপে দিই। সৌমি বলল, হ্যাঁ, গলা টেপা তো এতই সোজা নাকি? আচ্ছা, মজা দেখবেন। বলে চিৎকার শুরু করলো, হো মা গো, আমাকে মেরে ফেললো গো। সপ্তক ব্যতিব্যস্ত হয়ে পড়ল। ওর এক মাসতুত দিদি এসে দরজার বাইরে থেকে বলল, ভাই, তুই কি একটু সাবধান হবি না? লজ্জায় সপ্তকের মাথা কাটা যাবার জোগাড়। সপ্তক চাপা কণ্ঠে বলল, আমি হাত জোর করছি, দোহাই, এখন ক্ষান্ত দিন। সৌমি চোখ পাকিয়ে বলল, আর গলা টেপার কথা ভাববেন? সপ্তক বলল, ভয় নেই, আর গলা টেপার কথা বলবো না। সৌমি বলল, ঠিক? সপ্তক প্রত্যুত্তর করল, হ্যাঁ ঠিক। দুজন দুদিকে মুখ করে শুয়ে পড়ল। সারাদিন এত আলো, কড়া মেকআপ, এত মানুষজন, ক্লান্ত সৌমি কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। কিন্তু সপ্তকের চোখে ঘুম এলো না। সে ভাবতে লাগলো, এবার ভবিষ্যৎ কি হবে? বাড়ির নিজের মানুষজনরাই তাকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিল। এরপর কি হবে? পরদিন অচেনা ঝাঁকুনিতে সপ্তকের ঘুম ভাঙল।
শেষ রাত্রির দিকে চোখ লেগে গিয়েছিল। ভালো করে চোখ খুলে দেখলো সৌমি তার হাত ধরে ঝাঁকাচ্ছে। উঠে পড়ুন, অনেকটা বেলা হয়ে গেছে। সবাই নিচে গেছে ব্রেকফাস্ট করতে। তারপর আস্তে আস্তে কানের কাছে মুখ নামিয়ে ফিস ফিস করে বলল, নাকি এখানে এনে দেব? এই সৌমি সপ্তকের অচেনা, সদ্য স্নান ফেরত, ভিজে চুলগুলো অবিন্যস্ত, কিন্তু সিথির সিঁদুরটা যত্ন করে পড়েছে। সপ্তকে নির্বাক দেখে সৌমি তার মুখের সামনে হাত নেড়ে ঘোর কাটাবার চেষ্টা করল। হ্যালো হ্যালো, প্রেমে পড়ে গেলেন না তো? সপ্তক বলল, পাগল নাকি, এখনো আমার মাথাটা ঠিকঠাক কাজ করছে। নিচে চলো, আমি আসছি। সৌমি নিচে নামছিল, পেছনে সপ্তক। সৌমিকে দেখে সপ্তকের মা বলল, দেখ সৌমি, এবার থেকে তুই কিন্তু এবারের মেয়ে হলি, বউ নয়। সৌমি কাছে গিয়ে সপ্তকের বাবা মা ও বড়দের প্রণাম করল। সপ্তকের বাবা বললেন, ধুর বোকা মেয়ে, এত ফর্মালিটিস কে তোকে মেনটেন করতে বলেছে? তুই বাড়ির মেয়ে, মেয়ের মতো থাকবি। সপ্তক পেছন থেকে বলল, আর আমি? বাবা বললেন, তুই যেমন বাদর ছিলিস তেমনি থাকবি। সপ্তক রেগে বলল, ও এখন বাড়ির মেয়ে আর আমি শালা থাকবো না এই বাড়িতে আর। মা আদেশের সুরে বললেন, তুই এখন বকবক বন্ধ কর, চটপট ফ্রেশ হয়ে খেতে বস তো দেখি। সৌমি, তুইও বসে পড়। সৌমি বলল, না মা, তুমি বরং বসে পড়ো, আমি সবাইকে দিয়ে বসে পড়ছি। মা বললেন, বেশ, তাহলে তাই কর। সৌমি সবাইকে লুচি দিয়ে আর একবার সপ্তকের কাছে এসে ফিসফিস করে বলল, আর দুটো দেব? সপ্তক কথা বলার জন্য তাকাতেই সৌমি চোখ টিপে দুটো লুচি দিয়েই দিল। সপ্তক হা করে চেয়ে রইল। দুপুরের খাওয়া দাওয়া শেষে ক্লান্ত সৌমি বিছানায় শুয়ে সবে মাত্র চোখটা বুজেছে। সপ্তক এসে দরজা ছিটকিনি আটকে বিছানায় বসতে যাবে, এমনি সময় সৌমি হা হা করে উঠল। কি মশাই, উদ্দেশ্য খারাপ মনে হচ্ছে? এমনি মাথাটা গরম ছিল। সপ্তক উঠে পড়ে বলল, নিকুচি করেছি এই ঘরের, শালা আর ফিরবই না এখানে, বলে ঘর থেকে বেরিয়ে গেল। সৌমি মুখ টিপে হাসল। রাত্রি অনেকটা হয়ে গেছে, সপ্তক তখনও বাড়ি ফেরেনি। সপ্তকের মা চিন্তিত হয়ে পড়লেন, এত রাত্রি হয়ে গেল, খোকা এখনো তো ফিরল না। সৌমিরও চিন্তা হচ্ছিল। মা এসে জিজ্ঞেস করলেন, সৌমি, খোকা কোথায় গেছে তুই জানিস? সৌমি মাথা নেড়ে উত্তর দিল, না মা, আমায় তো কিছু বলে যায়নি। মা বললেন, খোকাকে একটা ফোন করতো দেখি। সৌমি আগেও 2-3 বার ফোন করেছিল, ফোন সুইচ অফ ছিল। মার কথায় সৌমি ফোন করার জন্য ফোনটা হাতে তুলতে যাবে, এমনি সময় বাইরে থেকে চিৎকার ভেসে এলো, কাকিমা, ও কাকিমা। বাইরের হাঁক ডাক শুনে বাড়ির লোকজন নিচে নেমে এলো। সপ্তকের মা তাড়াতাড়ি করে দরজাটা খুললেন। সপ্তক আস্তে আস্তে 2 বন্ধুর কাঁধে ভর দিয়ে ভেতরে এলো। মা আতঙ্কিত হয়ে পড়লেন। বন্ধুরা তাকে আশ্বস্ত করে বলল, ভয় পাওয়ার মতো কিছু হয়নি, বাইক থেকে পড়ে গিয়ে পাটা একটু মচকে গেছে। মা আর সৌমি তাকে দুজনে ধরে ঘরে নিয়ে গিয়ে বসালো। সৌমি গরম জল ও ঠান্ডা জল নিয়ে গিয়ে সেক দিতে গেলে সপ্তক বেঁকে বসল। কোনো দরকার নেই, আমি নিজে নিজেই করে নিতে পারবো। সৌমি কোমরে হাত দিয়ে বলল, আপনার বীরত্ব তো বোঝা গেছে, ঠিকঠাক মতো বাইকটাও চালাতে পারেন না। এত রাগ দেখানোর মতো কোনো বীরত্ব আপনি করে দেখাননি, তাই যা করছি করতে দিন, আর আপনি চুপচাপ বসে থাকুন। সৌমি ঠান্ডা ও গরম জলের সেক দিতে লাগলো। সপ্তক ভাবতে লাগলো, ভালো না বেশিও এত যত্ন সহকারে দায়িত্ব পালন করা যায়। সপ্তককে চুপচাপ থাকতে দেখে সৌমি বলল, কি ভাবছেন, আপনার প্রেমে পড়ে গেলাম? তাহলে জেনে রাখুন, ভুল ভাবছেন। নিহাত আপনার প্রতি একটু করুণা হলো, তাই আর কি। সপ্তক রেগে গরম জলের পাত্রটা তুলে আছাড় মারতে গেল। সৌমি ঠান্ডা মাথায় বলল, না না, এটা করবেন না, যদি জল ফেলেন খোঁড়া পাই আপনাকে দিয়ে ঘর পরিষ্কার করব। সপ্তক থমকে গিয়ে আস্তে করে পাত্রটা রেখে দিল, কিন্তু গরম জলের পাত্রটা কিছুক্ষণ হাতে রাখার ফলে খানিকটা হাত জ্বলছে টের পেল, কিন্তু প্রকাশ পেতে দিল না। সৌমি দৌড়ে গিয়ে হাতটা ঠান্ডা জলে চেপে ধরল, বলল, কি যে করেন, এত বয়স হলো, ছেলে মানুষই এখনো গেল না, হাতটা পুড়ল তো। সপ্তক আর কথা বাড়ালো না। রাত্রির খাবারটা সৌমি ঘরে নিয়ে এলো। কি মশাই, খেতে পারবেন? না, খাইয়ে দিতে হবে। সপ্তক দাঁত চেপে বলল,
আমার পাটা মচকেছে, হাত দুটো যথেষ্ট সুস্থ সবল আছে। দেব নাকি একটা সজোরে থাপ্পড়? সৌমি কোমরে হাত দিয়ে বলল, আচ্ছা, অকৃতজ্ঞ মানুষ তো আপনি। আপনার জন্য এত করছি আর আপনি আমাকে থাপ্পড় মারার চিন্তা করছেন? সপ্তক বলল, আমি কি আপনাকে সাহায্য করতে বলেছি? সৌমি উত্তর করল, না, তা বলেননি, তবে আমি ভাবলাম আপনি খোড়া ল্যাংড়া মানুষ, একটু তো সাহায্য করি। আরে মানবিকতা বলে একটা বিষয় আছে না? সপ্তক রেগে বলল, তখন থেকে আমাকে খোড়া ল্যাংড়া বলছো কেন? কেন বলছো? সৌমি নিষ্পাপ মুখ করে বলল, খোড়াকে যদি খোড়া না বলি, কালোকে যদি ফর্সা বলি, ব্যাপারটা আরো অপমানজনক হয়ে যাবে না? এই এই যাও তো, তুমি এখান থেকে যাও। বকে বকে কান মাথা খারাপ করে দিল। সপ্তক খাওয়ায় মন দিল। খাওয়া হয়ে গেলে সৌমি সপ্তককে উঠতে দিল না। ঘরের মধ্যে টুথব্রাশ, জল ফেলার বালতি জল এনে দিল। সপ্তক মুখ মুছতে মুছতে জিজ্ঞাসা করল, আচ্ছা, তুমি খেয়েছো? সৌমি চোখ নাচিয়ে বলল, কি মশাই, একটু একটু প্রেমে পড়ছেন মনে হয়। সপ্তক তদ্রূপ মুখভঙ্গি করে বলল, তোমার প্রেমে? পাগল নাকি? সৌমি উত্তর করল, চোখের সামনে আমার মতো সুন্দরী শিক্ষিতা বাগ্মী মেয়ে থাকলে কোন ছেলে প্রেমে না পড়ে বলুন? আর আপনি তো। সপ্তক বলল, কি কি আমি কি? সৌমি বলল, কি আর, খোড়া ল্যাংড়া দুর্বল মানুষ। সপ্তক রেগে বলল, তুমি যাবে আমার চোখের সামনে থেকে? যাচ্ছি তো, বলে সৌমি দ্রুত ঘর থেকে পালিয়ে গেল। ঘণ্টাখানেক পর সৌমি রাত্রির আহারাদি সম্পূর্ণ করে ঘরে ঢুকতেই সপ্তক বিছানায় উঠে বসল। সৌমি বলল, থাক থাক, উঠতে হবে না, বিছানাটা এখন আপনাকেই দিয়ে দিলাম। সপ্তক প্রতিবাদ করে বলল, আমি নিচে শুতে যথেষ্ট সক্ষম। সৌমি মুখভঙ্গি করে বলল, জানি তো, তবে দয়া করে খোড়া পাচার ব্যথা বাড়িয়ে আর আমাকে বিব্রত করবেন না। সৌমি বালিশ আর চাদর নিয়ে নিচে কুকুরে শুয়ে পড়ল। সপ্তকের মধ্যে কোথাও একটা গ্লানি অনুভূত হচ্ছিল। সে বিছানায় শুয়ে থাকবে আর মেয়েটা মেঝেতে, কিন্তু সে ভালো মতো জানত সৌমি তার কথা শুনবে না, তাই সপ্তক চুপ করে শুয়ে থাকল। অনেকটা রাত্রে সৌমির চিৎকারে সপ্তকের ঘুম ভেঙে গেল। সপ্তক দেখল সৌমি ঘুমিয়ে হাত পা ছুড়ছে আর চিৎকার করছে, ছাড়ো, আমাকে ছাড়ো। সপ্তক আস্তে আস্তে উঠে তার কাছে গেল। প্রথমে ডাকলো, তাতে সৌমি আরো চিৎকার করতে লাগলো। সপ্তক তাকে ধরে ঝাঁকাতে লাগলো। সৌমি, কি হলো? ওঠো, চোখ খোলো, কি সমস্যা হচ্ছে? সপ্তকের ঝাঁকুনিতে সৌমির সম্বিত ফিরে এলো, বলল, একটু জল। সপ্তক দেখল সৌমি একেবারে ঘামে ভিজে গেছে, চোখ মুখ ভীত সন্ত্রস্ত। সপ্তক আস্তে আস্তে জলের গ্লাসটা সৌমির হাতে দিল। সৌমি জলটা এক নিঃশ্বাসে খেয়ে নিল, তারপর একটু থিতু হওয়ার চেষ্টা করল। সপ্তক বলল, কি ব্যাপার, এত ভয় পেয়েছো কেন? খারাপ কোনো স্বপ্ন দেখেছো? সৌমি তখনও হাঁপাচ্ছিল। সপ্তক বলল, আমাকে তুমি বলতেই পারো, আমি তোমাকে নিশ্চিত করতে পারি আমার দ্বারা তোমার প্রতি কোনো অহিতকর কাজ হবে না। সৌমি বলল, জানি। সপ্তক বলল, তাহলে এত ভয় পাচ্ছ কেন? সৌমি ধীরে ধীরে বলল, আমার জীবনে একটা অন্ধকার অধ্যায় আছে। সপ্তক অভয় দিল, আমাকে বলতেই পারো, দেখবে অনেক হালকা লাগবে। সৌমি স্মৃতিতে তলিয়ে গেল। জানি ঘটনাটা শুনতে আপনার ভালো লাগবে না, আমার প্রতি আপনার বিরূপ মনোভাব তৈরি হবে, কিন্তু কথাটা আপনাকে বলতেই হতো। আগে বলার সুযোগ পাইনি, তার জন্য মার্জনা করবেন। সপ্তক অধৈর্য হয়ে বলল, কথাটা বলে তো দেখো। সৌমি বলতে শুরু করলো, হয়তো কথাটা শোনার পর আমাকে ঘৃণা করতে শুরু করতে পারেন, কিন্তু ঘটনায় আমি নিরুপায় ছিলাম। জানেন, আমি তখন ক্লাস 8-এ পড়ি। বৃষ্টি মুখর দিন, টিউশন থেকে ফিরতে অন্ধকার হয়ে গিয়েছিল। পাশের গ্রাম থেকে ফিরছিলাম, কিন্তু অন্ধকার রাস্তায় আমায় একা পেয়ে পরিচিত এক ব্যক্তি আমাকে ফাঁকা একটা ঘরে নিয়ে গিয়ে পৈশাচিক অত্যাচার করে। যন্ত্রণায় ব্যথায় যখন মরে যাচ্ছিলাম, সে গলায় ছুরি চেপে বলেছিল, যদি আমি এই ঘটনাটা চেপে যাই তবেই সে আমাকে বাঁচিয়ে রাখবে, নতুবা পরে হলেও আমাকে মেরে দেবে। আমি কোনো ক্রমে বলেছিলাম, ছেড়ে দাও।
পরের ঘটনা আমার মনে নেই। জ্ঞান ফিরতে চোখ মেলে দেখি ঘরে শুয়ে আছি। সামনে আমার বাবা আর আপনার বাবা ছিলেন। ওনারা আমাকে অনেক করে বুঝিয়েছেন ওটা একটা দুঃস্বপ্ন ছিল, আর কিছু নয়। বিশ্বাস করুন, সেই ঘটনা আজও আমাকে তাড়া করে বেড়ায়, ভুলতে পারি না বলে হাউমাউ করে কেঁদে উঠল। সপ্তক ভাবল, এ কোন সৌমি যার হাসির অন্তরালে এত প্লাবন আছে। সপ্তক আস্তে আস্তে সৌমির মাথায় হাত রাখল, বলল, আমি আছি না, দেখবে ঠিক একদিন অন্ধকার কেটে যাবে। সৌমি আস্তে আস্তে মাথা থেকে হাতটা নামিয়ে বলল, যদি সত্যি কোনোদিন আমাকে বিশ্বাস করতে পারেন, ভরসা করতে পারেন, সেদিন আমায় স্পর্শ করবেন। এখন হয়তো করুণা করছেন, তার কিন্তু কোনো দরকার নেই। করুণাকে আমি ঘৃণা করি। যেদিন যখন বলবেন আপনাকে মুক্তি দিয়ে চলে যাব। সপ্তক আঁতকে উঠল। এই 2 দিন সৌমি কিভাবে যেন তার জীবনের অংশ হয়ে উঠেছে। সে বুঝল সৌমির মনের মধ্যে একটা সুবিশাল জগদ্দল পাথর চেপে বসে আছে, তা তাকেই সরাতে হবে। সপ্তক বলল, তোমার বিশ্বাস অর্জন করার সুযোগ তো দিয়ে দেখো, একটু সময় তো আমায় দাও। সৌমি বলল, আমি অপেক্ষা করে থাকব। এরপর সপ্তক বলল, একটা কথা বলি। বলুন। সপ্তক জানালো, আমরা দুজনেই বরং বিছানায় শুই। কথা দিলাম, তোমার লক্ষণ রেখা তোমার বিনা অনুমতিতে লঙ্ঘন করব না। তুমি নিচে থাকলে আমার গ্লানি বোধ হয়। সেই প্রথম দুজনের এক বিছানায় উত্তরণ ঘটল। পরদিন সকালে আগের দিনের মতোই সৌমি চিৎকারে ঘুম ভাঙল। আগের রাত্রি ঝড়ের তাণ্ডবের লেশ মাত্র চিহ্ন নেই। সৌমি চিৎকার করে বলল, উঠুন উঠুন, অনেক বেলা হয়ে গেল, সবাই কিন্তু ব্রেকফাস্ট টেবিলে অপেক্ষা করছে। সপ্তক দেখল, এই তো আসল সৌমি, রাত্রির সৌমি একেবারেই অচেনা। সপ্তক বিছানায় উঠে বসে বলল, আমার হাত কাঁধে নাও, তবে যদি উঠতে পারি, পায়ে ভীষণ ব্যথা। সৌমি চোখ বের করে বলল, ওটি হচ্ছে না, আমি আপনার হাত ধরছি, আপনি আস্তে আস্তে বেসিনে চলুন। সপ্তক হাত বাড়ালো, সৌমি হাতটা ধরল। সপ্তকের হাতের মধ্যে সৌমির হাতটা বারবার কেঁপে কেঁপে উঠছিল। সপ্তক শক্ত করে তার মুষ্টির মধ্যে চেপে ধরল। সৌমি বারবার হাতটা ছাড়াবার চেষ্টা করতে লাগলো। সপ্তক বলল, হাতটা ছাড়বো বলে ধরিনি। এমনি সময় সৌমি সপ্তকের হাতে কামড় বসিয়ে দিল। সপ্তক যন্ত্রণায় হাত ছেড়ে দিল। সৌমি বলল, এই তো ছেড়ে দিলেন। সপ্তক তার চোখের দিকে তাকিয়ে রইল। সৌমির মনে হলো সপ্তকের দৃষ্টি যেন তার অন্তর পর্যন্ত পৌঁছে যাচ্ছে। সপ্তক ফ্রেশ হয়ে বিছানায় বসেছিল। সৌমি এসে বলল, থাক, আপনাকে আর নিচে নামতে হবে না, আমি ব্রেকফাস্ট এখানেই দিয়ে দিচ্ছি। সপ্তক ঝুঁকে বলল, যথা আজ্ঞা মহারানী। কিছুক্ষণ পর সৌমি হাসি মুখে সকালের খাবার সপ্তকের সামনে এনে রাখল। বেশ সুঘ্রাণ ছড়িয়ে পড়ছিল। সপ্তক বলল, ভীষণ ব্যথা, খাইয়ে দেবে? সৌমি চোখ রাঙিয়ে শাসন করে বলল, ব্যথাটা পায়ে, আর খাবেন হাত দিয়ে। সপ্তক সৌমির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। সৌমি বলল, এত হা করে তাকিয়ে থাকার মতো কিছু হয়নি, আগে কখনো মেয়ে দেখেননি? সপ্তক উত্তরে বলল, কত দেখেছি, তোমার মতো এত অসুন্দর কাউকে দেখিনি। সৌমি রেগে বলল, তবে রে, সরি, এত সুন্দর কাউকে দেখিনি। সৌমি আলমারি গোছাতে গোছাতে বলল, কাল পর্যন্ত আমাকে মেরে দূরছাই করে দিচ্ছিলেন, আজ হঠাৎ এত প্রেম জেগে উঠল কেন? আমি আপনাকে আগেই বলেছি করুণাকে আমি ভয়ঙ্কর ঘৃণা করি। বলেই মুখ ভার করে সৌমি ঘরের অন্য প্রান্তে চলে গেল। সপ্তক বলল, এ তো মহাজ্বালা, কি করে তোমাকে বোঝাবো আমি করুণা করছি না। এটা বোঝাতে বোঝাতে বোধহয় সারা জীবন কেটে যাবে। সৌমি উত্তর করল, আমি সারা জীবন অপেক্ষা করতে রাজি। সপ্তকের আজ পর্যন্ত ছুটি ছিল, ভাবছিল আরও 2-1 দিন ছুটিটা বাড়িয়ে নেবে কিনা। দুপুরে চটপট স্নান সেরে সে সৌমিকে বলল, খেতে দেবে না? সৌমি ভ্রুকুচকে বলল, কাল তো কলার ধরে টেনে নিয়ে যেতে হচ্ছিল, আজ দেখছি সকাল থেকেই পেছন পেছন ঘুরঘুর করছেন। ঘরে গিয়ে বিশ্রাম করুন, আমি ঠিক সময় ডেকে নেব। আত্মীয় স্বজন সবাই চলে গেছে, বাড়িতে কেবল 4টি মানুষ। বাড়িটা বেশ নির্জন হয়ে গেছে। সৌমি সবার দুপুরের খাবার প্রস্তুত করে শ্বশুর বাড়ির বাবা মাকে ডাকতে গেল। মা বললেন,
আমাকে ডেকে নিলি না কেন? সৌমি উত্তর করল, এই ছোটখাটো কাজগুলো আমি একাই করে নিতে পারবো। তাছাড়া বিনি মাসি সব রান্না করে সাজিয়ে রেখে গিয়েছিল। বাবা বললেন, এই মেয়ে, মাটাকে একেবারে কুড়ে করে দিস না, তাড়াতাড়ি বাদ ধরবে। সৌমি হেসে উত্তর করল, মা তো সবই করেন, আমি একটু সাহায্য করব না? আর বাদ ধরবে বললেই হলো, আমি আছি না? রোজ সকালে মাকে আর আপনাকে নিয়ে বেরিয়ে পড়ব, শরীর একদম সুস্থ থাকবে। এবার চলুন। বাবা বললেন, মাকে দিব্যি তুমি চালিয়ে দিচ্ছিস, আর আমার বেলা দেওয়াল দিল কেন? সৌমি হেসে বলল, ভুল হয়ে গেছে বাবা, এবার থেকে তুমিই বলবো। মা বললেন, খোকাকেও একেবারে ডেকে নে। সৌমি জানালো, ওকেও ডেকে এসেছি। মা জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, ওর পা এখন কেমন আছে? সৌমি উত্তর দিল, অনেকটা ভালো আছে, ব্যান্ডেজ করে দিয়েছি, দিব্যি হাঁটতে পারছে। মা বললেন, ওকে কতবার বলেছি একটু সাবধানে গাড়ি চালা, আমার কথা শুনলে তো? সৌমি শান্তভাবে বলল, মা, সাবধান থাকলেও কখনো কখনো বিপদ ঘটে যায়। সৌমি দেখল সপ্তকের বাবা তার দিকে তাকিয়ে আছে। চোখে চোখ পড়তেই সৌমির বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। মা বললেন, ঠিক আছে ঠিক আছে, তুই ভাতটা টেবিলে দিয়ে দে, আমি তরকারিগুলো ধরে দিয়ে একসঙ্গে বসে পড়ি। সৌমি সম্মতিসূচক মাথা নাড়ল। সেই সময় সপ্তক খোঁড়াতে খোঁড়াতে আসছে দেখে মা জিজ্ঞাসা করলেন, কি রে, পায়ের ব্যথাটা কমেনি? সপ্তক বলল, হ্যাঁ মা, অনেকটাই ব্যথা কমে গেছে, ওষুধ আনিয়ে নিয়েছি, 2-1 দিনে ঠিক হয়ে যাবে। কাল থেকে অফিস করবি কি করে? সপ্তক চিন্তিতভাবে বলল, কাল ভাবছি মা ছুটি নেব। মা বললেন, সেই ভালো, ঠিক আছে, তুই আয়, খেতে বস। সৌমি দেখল মা মাছের বড় মুড়োটা তাকে দিল। সে লজ্জায় পড়ে গেল। সে আপত্তি করে বলল, না মা, মাছের বড় মুড়োটা বাবাকে দাও। মা বললেন, মাছের বড় মুড়ো হয় সপ্ত, না হয় ওর বাবা খায়, আজ আমার মেয়ে এসেছে, তাকে দি। সৌমি খুশি হয়ে বলল, ঠিক আছে মা, আজ আমি আর তুমি দুজনে মিলে খাই। বাবার ছেলে দেখল ওরা একে অন্যকে খাইয়ে দিচ্ছে। সপ্তকের বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, চল রে সপ্ত, আমরা চটপট খেয়ে উঠে পড়ি। মা হেসে বললেন, সেই ভালো, মনের ঈর্ষা কতক্ষণ আর চেপে রাখবে। সৌমিও হেসে উঠল, বড় মধুর সেই হাসি। সৌমি দেখল তার মা না থাকার যন্ত্রণা অনেকটাই কমে গেল। সপ্তক লক্ষ্য করছিল দিনের বেলার সৌমির সঙ্গে রাত্রিতে ঘুমিয়ে পড়া সৌমির আকাশ পাতাল তফাৎ। রাত্রিতে সৌমি ভীষণ ভয়ে থাকে, আতঙ্কে থাকে, ঘুমের মধ্যেও তার বিচ্ছুরণ ঘটে। আবার সকালে সে এতটাই প্রাণোচ্ছল প্রাণবন্ত হয়ে ওঠে যে তাকে ভালো না বেশে পারা যায় না। বিছানায় শুয়ে সপ্তক এগুলোই ভাবছিল। হঠাৎ দেখল সৌমি থরথর করে কাঁপছে। সপ্তক ভয় পেয়ে তাকে ডাকল, সৌমি, এই সৌমি, কি হলো, এমন করছো কেন? সৌমি ভয় পেয়ে তাকে জড়িয়ে ধরল। অজানা পুলকে সে শিহরিত হয়ে উঠল। এই প্রথম কোনো নারীর হৃৎস্পন্দন সপ্তক হৃদয় দিয়ে উপলব্ধি করতে লাগল। সপ্তক তাকে বুকের মধ্যে আগলে বলল, ভয় কি, আমি আছি তো। অন্ধকার পথ আমরা খুব তাড়াতাড়ি পার হয়ে যাব। সৌমি অভয় চাইল। ঠিক বলছো? সপ্তক আশ্বস্ত করতে চাইল, ঠিক বলছি। সৌমি আঁকড়ে ধরে জিজ্ঞেস করল, বিশ্বাস করো আমায়, ভরসা করো, ভালোবাসো? সপ্তক বলল, নিজের থেকেও বেশি। আস্তে আস্তে ভালোবাসার উত্তাপে তাদের গলন হচ্ছিল। দুটি হৃদয়, দুটি শরীর ধীরে ধীরে ভালোবাসার আবর্তে লীন হয়ে যাচ্ছিল। এমনি সময় সৌমি সপ্তকে ঠেলে সরিয়ে দিল আর কান্নায় ভেঙে পড়ল। সপ্তক হতভম্ব হয়ে গেল। সকালে সৌমির হাত থেকে চায়ের কাপ হাতে নিতে গিয়ে শাশুড়িমা লক্ষ্য করলেন প্রাণ চঞ্চল সৌমি যেন একটু অন্যমনস্ক। মা জিজ্ঞাসা করলেন, কি রে, কি ভাবছিস? কিছু ভাবছিস? সৌমি উত্তর দিল, বাবার জন্য খুব চিন্তা হচ্ছে। মা বললেন, আজ ফোন করিসনি? হ্যাঁ মা, ফোন করেছিলাম। বাবা বলছে ঠিক আছে, কিন্তু আমার যেন মনে হচ্ছে সব ঠিক নেই। বাবা কখনো আমাকে ছাড়া এতদিন থাকেনি। শ্বশুর বাড়ির বাবা বললেন, যা না, একবার ঘুরে আয়। সৌমি বলল, যাব বাবা, কিন্তু। বাবা বললেন, কিন্তু কি রে? অষ্টমঙ্গলটা একটু আগেই হোক না,
আমি সব তোকে বলে দিচ্ছি, ও অফিস যাওয়ার আগে তোকে পৌঁছে দিয়ে আসবে। সৌমি মাথা নেড়ে বলল, ঠিক আছে বাবা। সৌমি যখন পঞ্চম শ্রেণীতে পড়ে, ওর মা হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ওর মায়ের কথা খুব মনে পড়ে। সেই মায়া ভরা মুখ, গল্প বলে গান শুনিয়ে খাইয়ে দেওয়া, স্কুল যাওয়ার আগে দুদিকে বিনুনি বেঁধে দেওয়া, সব যেন কেমন স্বপ্ন স্বপ্ন মনে হয়। সৌমি ভীষণভাবে মায়ের কোল খুঁজত, মাকে কাছে পেতে চাইত, কিন্তু মা যে দূর আকাশের তারা হয়ে গেছে। তার মায়ের মৃত্যুর পর তার বাবাকে সবাই আর একটা বিয়ে করতে বলেছিল, অন্তত মেয়েটার মুখের দিকে তাকিয়ে। কিন্তু তার বাবা মেয়ের মুখের দিকে তাকিয়েই আর বিয়ে করেনি। ঠাকুমা আর বাবার ছত্রছায়ায় সৌমি বেড়ে উঠছিল। হঠাৎ একদিন ঠাকুমাও চলে গেলেন। বাবা তার সবটুকু দিয়ে মেয়েকে আঁকড়ে ধরল। হঠাৎই ক্লাস 7-এ ঘটে গেল ঘটনাটা। মেয়ে পড়তে গিয়ে বাড়ি ফিরল না। বাবা উদ্ভ্রান্তের মতো সব জায়গায় মেয়ের খোঁজ করতে লাগলো। পাশে এসে দাঁড়ালো প্রিয় বন্ধু সুশান্ত, সপ্তকের বাবা। দুজনে মিলে অনেক খোঁজার পর মেয়েকে পেল এক পরিত্যক্ত বাড়িতে, অচৈতন্য অবস্থায়। তাদের ঘটনাটা বুঝতে আর বাকি রইল না। সৌমির বাবা শিশুর মতো হাউ হাউ করে কেঁদে ওঠে। বন্ধুকে শক্ত করে ধরেন সুশান্ত। তারপর যা করার সবই সে করেছে। সে অবাক হয়ে দেখেছিলেন কিছু মানুষ তাদের সাময়িক লালসা চরিতার্থ করার জন্য অনেকের সারা জীবনের স্বপ্নকে নষ্ট করে দেয়। আর সমাজ এবং আইন তাদের শাস্তি দিতে কত রকমভাবে টালবাহানা করে, তখনও আক্রান্তকে আবার আক্রমণ করে শেষ করে দেয়। সমাজ শুধু নীরব দর্শক। আমরা সামনে এগোচ্ছি না আরও পিছিয়ে যাচ্ছি। তিনি প্রথম মন দেন সৌমিকে সুস্থ করে তোলায়। তিনি সৌমির বাবাকে বলেন, এই ঘটনা আমরা 3 জনে ছাড়া আর কেউ জানবে না। আজকে একটা অন্যায়ের কাছে মাথা নোয়ালাম, ভবিষ্যতে একটা বড় জিনিস পাওয়ার জন্য। আর তোকে কথা দিলাম, তোর মেয়েকে আমি একটা সুন্দর জীবন ফিরিয়ে দেবই। তারপর তিনি অপরাধীকে ডেকে বলেন, একটা পরিবারের তুই কত বড় ক্ষতি করেছিস জানিস না, তবুও তোকে আমি ছেড়ে দেব যদি তোকে এই তল্লাটে না দেখি। আর আমাকে তো চিনিস, যেদিন তোকে এখানে দেখব সেদিনই হবে তোর শেষ দিন। সুশান্তর এলাকায় বেশ দাপট ছিল। পরের দিন থেকে অপরাধী এলাকা থেকে সেই যে বেপাত্তা হয় আর তাকে দেখা যায়নি। তারপর তিনি বাবা মেয়েকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনেন। সকলের অবশ্যই সৌভাগ্য হয় না, সবাই পাশে এমন বন্ধুও পায় না। এরপর সৌমি আস্তে আস্তে বড় হতে থাকে। সপ্তকের বাড়িতেও যাতায়াত ছিল, কিন্তু বরাবরই ও সপ্তকের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করত। পড়াশোনা শেষে যখন নিজের কেরিয়ার গড়ার কথা ভাবছিল, সেই সময় সুশান্ত বাবু তার ছেলের সঙ্গে সৌমির বিয়ের প্রস্তাব দেন। কিন্তু সৌমির বাবা আপত্তি করেছিল, যদি তাদের মধ্যে ঠিকঠাক সম্পর্ক গড়ে না ওঠে, যদি অশান্তির কারণ হয়। সুশান্ত বাবু বন্ধুর কাঁধে হাত রেখে বললেন, তোর মেয়ে আমার বৌমা নয়, মেয়ে হয়ে যাবে। সৌমির বাবা ঝরঝর করে কেঁদে ফেলেছিল। এত সুখ তার মেয়ের কপালে আছে। কিন্তু সৌমি কখনোই কোনো কিছু লুকিয়ে রাখতে চায়নি। সে চেয়েছিল কেউ সব জেনেও যদি তাকে ভালোবাসে, তবেই তার কাছে আত্মসমর্পণ করবে। চিন্তার অতলে সৌমি তলিয়ে গিয়েছিল। হঠাৎ একটা স্পর্শে তার চমক ভাঙল। দেখল শাশুড়িমা এসে মাথায় হাত দিয়েছেন। এত চিন্তার কিছু হয়নি, আমরা আছি তো। সৌমি মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। মা সস্নেহে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। সৌমি ঘরে ঢুকে দেখল সপ্তক বিছানায় আধশোয়া হয়ে মোবাইলে মগ্ন। সৌমি চুপি চুপি কাছে গিয়ে দেখল সপ্তক ম্যাট্রিমনি খুলে বসে আছে। সৌমি কাছে যেতে বলল, আচ্ছা দেখে বলো তো এই মেয়েটা কেমন হবে। বলে একটা মেয়ের ছবি দেখালো। সৌমির মুখ কালো হয়ে গেল। সপ্তক বলল, অনেক ভেবে দেখলাম তোমার সঙ্গে আমার বিয়েটা টিকবে না। সৌমি ভাবল, এই কদিন তাহলে একটা মিথ্যে স্বপ্ন ছিল। সে নিজেকে সামলে নিয়ে বলল, বেশ, তাহলে আমাকে ও বাড়িতে রেখে আসুন। সপ্তক যেন প্রস্তুত ছিল, লাফিয়ে উঠে বলল, বেশ চলো তাহলে। সৌমির হাত পাগুলো ভারী হয়ে আসছিল, তবুও সব গুছিয়ে নিতে হবে। যখন সে গোছগাছ শুরু করতে যাবে, সপ্তক বলল,
ওসব পরে হবে, শুধু হাত ব্যাগটা নিয়ে তৈরি হয়ে নাও। সৌমির আর প্রস্তুত হওয়ার কিছু ছিল না। সে কোনো রকমে একটা শাড়ি পরে যাওয়ার জন্য প্রস্তুত হলো। সপ্তক দেখে বলল, এইভাবে যাবে? ঠিক আছে, চলো, এইভাবেই তোমাকে বেশ মানিয়েছে। সৌমি কোনো উত্তর করল না। বুকের ভেতর থেকে একটা জমাট কান্না দলা পাকিয়ে উঠে আসতে চাইছিল। অনেক কষ্টে সে নিজেকে ধরে রাখল। সে যখন সপ্তকের বাবা মাকে প্রণাম করতে গেল, সপ্তকের মা সৌমিকে ধরে নিলেন। চোখের কোণে জল কেন? এত ভাবছিস কেন? আমরা সবাই আছি, তোকে কিচ্ছু চিন্তা করতে হবে না। সৌমি চুপচাপ প্রণাম সেরে বাইরে গিয়ে দেখল সপ্তক তার বাইক বের করছে। সৌমি বলল, বাইক বের করার কোনো দরকার নেই, আমি অটো ধরে চলে যেতে পারবো। সপ্তক গম্ভীরভাবে বলল, আমার দরকার আছে। সৌমি বলল, পায়ে চোট বলে বলছিলাম, এবার আপনার ইচ্ছা। সপ্তক বলল, ঠিক আছে, আর উপদেশ না দিলেও চলবে। সৌমি আর কথা বাড়ালো না, চুপচাপ তার পেছনে গিয়ে বসল। সপ্তক চিৎকার করে বলল, মা আসছি। মা বললেন, হ্যাঁ বাবা, সাবধানে যাস। সপ্তক কিছুটা গিয়ে বলল, কাজটা ভালো করে ধরো। সৌমি উত্তর দিল, কোনো প্রয়োজন নেই। সপ্তক বলল, আরে বাবা, বউকে নিয়ে যাচ্ছি, অন্য কোনো মেয়েকে নয়। সৌমি রেগে বলল, কিসের বউ? সপ্তক বলল, কোনো মেয়েকে বিয়ে করলে বউ হয় তো, নাকি বৌদি হয়? সৌমির কিন্তু কোনো রসিকতা ভালো লাগছিল না। সে চুপ করে থাকলো। কিছুক্ষণ পর দেখল সপ্তক একটা রেস্টুরেন্টের সামনে থামলো। সৌমি কঠোরভাবে জিজ্ঞাসা করল, এখানে থামলেন কেন? আর আমার বাড়ির উল্টো দিকেই বা কেন যাচ্ছেন? সপ্তক উত্তর দিল, কেন, খিদে পাওয়াটা কি অপরাধ সৌমি? এই তো খেয়ে এলেন, তাছাড়া আমাদের আপনাকে খাওয়ানোর সামর্থ্য আছে। সপ্তক বলল, ওই তো ওইটুকু খাবার দিয়েছিলে, তাতে কি আর পেট ভরে? সৌমি উত্তর দিল, তাহলে আর কি, বসে বসে আমার মাথাটা খান। সপ্তক বলল, তাই তো চেয়েছিলাম, সুযোগ কোথায় দিলে? সৌমি কিছু বলতে গিয়েও বলল না। সপ্তক বলল, বেশি কথা বাড়িয়ে লাভ কি, চলো ভেতরে যাই। সৌমি বলল, আপনি ভেতরে যান, আমি বাইরে আছি। সপ্তক হেসে বলল, ভয় নেই, আমি তোমাকে বিল মেটাতে বলবো না, চলো চলো। বলে সৌমিকে টেনে ভেতরে নিয়ে গেল। সৌমি ভেতরে গিয়ে দেখল রুমটা কেবলমাত্র তাদের জন্য বরাদ্দ করা আছে, আর সমস্ত রুমটা জন্মদিনের বেলুন দিয়ে সাজানো। হঠাৎ লক্ষ্য পড়ল রুমের মাঝখানে জ্বলজ্বল করছে শুভ জন্মদিন সৌমিতা। সৌমি সপ্তককে জড়িয়ে ধরে কেঁদে উঠল। সপ্তক সৌমিকে কাঁদতে দিল। বুকের পাথরটা আস্তে আস্তে কান্না হয়ে বেরিয়ে এলো। আস্তে আস্তে বলল, আমাকে এত কষ্ট দিলে কেন? সপ্তক হেসে বলল, একটুখানি কষ্ট দিলাম, অনেকখানি আনন্দ ফিরিয়ে দেওয়ার প্রত্যাশায়। ঘটনার ঘন ঘটায় সৌমি তার জন্মদিনের কথা বেমালুম ভুলে গিয়েছিল। সৌমি মর্মে মর্মে উপলব্ধি করল, সত্যি ঘন অন্ধকারের পর আলোর রেখা দেখা দেয়। বয় এসে জিজ্ঞাসা করল, স্যার, আর কি কেউ আসবে? অর্ডার সার্ভ করব? সপ্তক উত্তর দিল, না, এবার সার্ভ করতে পারো। আনন্দে 1.5 ঘন্টা কোথা দিয়ে পার হয়ে গেল। লাঞ্চ সেরে বেরিয়ে সৌমির খেয়াল হলো প্রায় 12টা বাজে। সৌমি উৎকণ্ঠিত হয়ে সপ্তককে জিজ্ঞাসা করল, অনেক দেরি হয়ে গেছে, অফিসে যাবে কখন? সপ্তক মেজাজি সুরে বলল, অফিস টফিস গুলি মারো, আজ শুধু ঘুরবো। আর বলে থেমে গেল। সৌমি বলল, আর? সপ্তক তার মুখের কাছে ঝুঁকে বলল, প্রেম করব। সৌমি ভ্রু নিক্ষেপ করে বলল, তা কোথায় প্রেম করবে? সপ্তক রোমান্টিক হয়ে উঠল। যেখানে খুশি, প্রকৃতির মাঝে যেখানে ঝলমলে সূর্যালোক মেঠো পথ ধরে নরম কোমল মৃদুমন্দ বাতাসে হাত ধরে সবুজ সতেজ তরু তলে হারিয়ে যায়, হতে পারে সেখানে, হতে পারে। সৌমি তার ঠোঁটে তর্জনী দিয়ে তাকে থামিয়ে দিল। বলল, তোমার সোনা বাঁধানো হৃদয়ে শুধু আমায় একটুখানি স্থান দিও, তাহলেই চলবে। সপ্তক বলল, একটুখানি কেন, গোটা প্রকোষ্ঠ দিয়ে দিচ্ছি, তুমি যত খুশি সেখানে দৌড়ে বেড়াও। সৌমি হেসে সপ্তকের হাত ধরল। পরন্ত দুপুরে সৌমি সপ্তককে নিয়ে তাদের বাড়ি পৌঁছালো। বাড়ি পৌঁছে দেখল
পরদিনই সপ্তক সৌমিকে নিয়ে ও বাড়ি রওনা দিল। বাবার জন্য সৌমির বেশ চিন্তা হচ্ছিল। সৌমি ঘরে ঢুকে দেখল ঘরের সমস্ত দরজা খোলা, আর বারান্দার এক কোণে বাবা চুপ করে বসে আছেন। সৌমির ডাকে তার হুঁশ ফিরল। তিনি হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে সৌমিকে দেখে বিচলিত হয়ে পড়লেন। কিরে মা, আজ হঠাৎ করে চলে এলি? কেন বাবা, হঠাৎ করে আসতে নেই বুঝি? তা কেন, নিশ্চয়ই আসবি। সব ঠিক আছে তো? একটা ফোন করবি তো? সৌমি রেগে উত্তর করল, ফোন তুমি ধরেছ? কাল থেকে ফোন বেজে গেছে, আর আজ থেকে ফোনের সুইচই অফ হয়ে গেছে। বাবা অপরাধীর মতো বলল, খুব ভুল হয়ে গেছে সোমু। বুঝলি, কাল থেকে ফোনটা যে কোথায় রেখেছি কিছুতেই মনে পড়ছে না। হ্যাঁ রে সোমু, তুই কি একাই এলি না সপ্তক এসেছে? সপ্তক বাইক লক করে হেলমেট খুলতে খুলতে বলল, আমি আছি। সৌমির বাবা বলল, এসো বাবা এসো। সোমু, সপ্তককে ভেতরে নিয়ে গিয়ে বসা আর খাবারের ব্যবস্থা কর, আমি বরং বিনি মাসিকে সংবাদ পাঠাই। সৌমি ঘরের ভেতর থেকে চিৎকার করে বলল, সেসব পরে হবে, আগে বলো তুমি কি কিছু খেয়েছো? বাবা নিচু স্বরে বলল, হ্যাঁ রে মা, খেয়েছি। আমার কথা এখন বাদ দে, তুই বরং। সৌমি তার কথা সম্পূর্ণ করতে দিল না, চিৎকার করে বলে উঠল, বিনি মাসির তৈরি করা সব খাবার ঢাকা আছে, আর তুমি বলছো খেয়েছো? বলে ঘরের মধ্যে সবার জন্য খাবার প্রস্তুত করতে শুরু করলো। এমন সময় সপ্তক ধীরে ধীরে সৌমির বাবার কাছে বসলো। ধীরে ধীরে বলল, এত অবহেলা করলে হবে? নিজের শরীরের দিকে তো একটু যত্ন নিতে হবে। সৌমির বাবা ম্লান হেসে বলল, আসলে কি বলো তো বাবা, চাকরির থেকে অবসর নেওয়ার পর পাগলি মেয়েটা আমার সব সময়টা কেড়ে নিত। ওর বিয়ের পর এখন আমার অপরিসীম অবসর, তাই সময়ের কাজ আর সময়ে করা হয়ে ওঠে না। সপ্তক বলল, এমন করলে কি করে হবে? মেয়ে একটু চোখের আড়াল হলে সব কাজ শেষ হয়ে যায়, বরং দায়িত্ব অনেক বেড়ে যায়। মেয়ে ঠিক থাকলো কিনা, ঠিকভাবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারলো কিনা, তার সাপোর্ট লাগবে কিনা, সব কিছু। বাবা স্মিত হেসে বললেন, সুশান্তর উপর আমার অগাধ আস্থা। আমি জানি ও আমার মেয়েকে আমার থেকে অনেক ভালোভাবে আগলে রাখবে। তোমার বাবা বন্ধুত্বের সার্থক উদাহরণ। সপ্তক বলল, তাহলেও আপনাদের অনেক ভালো থাকতে হবে আমাদের সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য। দুজনেই কিছুক্ষণ নীরব থাকলো। সৌমির বাবা নীরবতা ভেঙে বললেন, জানো বাবা, এবার যে সময় হয়েছে তোমাদের জন্য স্থান ছেড়ে দেওয়ার। পুরনোকে তো বিদায় নিতেই হবে, তবেই সৃষ্টির প্রবাহমানতা বজায় থাকবে। আজকাল সমুর মার কথা খুব মনে পড়ে। এখন আমি বর্তমানে থেকে অতীতেই বেশি থাকি। সমু যখন ওর মায়ের পেটে, তখন থেকেই আমরা পরিকল্পনা করতাম ছেলে বা মেয়ে যেই হোক সমান ভালোবাসার আতিশয্যে লালন পালন করব। ওর মা তোমার বাবাকে খুব শ্রদ্ধা করত, বলতো সুশান্তদার মতো মূল্যবোধ আমরা নিয়ে বাঁচব। আর তোমার মা হলেন তা যথার্থ সহধর্মিনী। সোনার রূপাতে মর্চির স্তর জমে, কিন্তু ওনাদের মূল্যবোধে কখনো আবরণ আসতে দেখিনি। সপ্তক চুপচাপ শুনে যেতে লাগলো। যখন সমুর মাকে খুব দরকার ছিল, ওর মাকে কাছে পাইনি। আমি সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি, কিন্তু কখনোই মা হয়ে ওঠা সম্ভব নয়। দেখতে দেখতে পাগলিটাই কখন যেন আমার মা হয়ে উঠেছে। সেই একই রকম শাসন, আন্তরিকতা আর ভালোবাসা। তাই ও না থাকায় কখন যেন আমিও মা হারা সন্তান হয়ে গেছি। তিনি একটু থামলেন, তারপর আবার বলতে শুরু করলেন, সমু এখন মা পেয়েছে, বাবা পেয়েছে, তোমার মতো সঙ্গী পেয়েছে। এবার আমার ছুটি হয়ে গেছে, ওর মার কাছে ফিরতে হবে। অনেক দিন থেকে বড্ড একা হয়ে আছে। তারও নিশ্চয়ই অনেক অভিমান, অনুযোগ আছে আমাকে নিয়ে। জানো, চলে যাওয়া বলাটা যত সহজ, চলে যাওয়াটা তত সহজ নয়। এই পার্থিব জীবনের মায়া কাটানো সহজ নয়। এই বন্ধনটা যেই মুহূর্তে ছিঁড়ে যাবে, তখনই একমাত্র চলে যাওয়ার মতো হালকা হওয়া সম্ভব। এমন সময় সৌমি ঘরের ভেতর থেকে হাঁক দিল, তোমরা দুজনে হাত মুখ ধুয়ে ভেতরে এসো, খাবার দিয়েছি। সপ্তক ঘুরতেই তার মনে হলো দরজার কাছ থেকে কেউ একজন দ্রুত সরে গেল। 1 মিনিট আসছি বলে সপ্তক বাইরে এসে দেখল, কিন্তু কাউকে দেখতে পেল না। কিন্তু তার দৃঢ়ভাবে মনে হতে লাগলো দরজার আড়ালে নিশ্চয়ই কেউ একজন ছিল। সৌমি ঘরের ভেতর থেকে তাড়া দিল, বাইরে কি করছো? খাবার বের করে দিয়েছি। সৌমির তাড়ায় সপ্তক ঘরের মধ্যে গিয়ে খেতে বসলো।
কিন্তু তার মাথায় সেগুলি ঘোরাফেরা করতে লাগলো। লোকটা কে? কেনই বা দরজার আড়ালে লুকিয়েছিল? দুপুর পেরিয়ে গিয়ে বিকেলটা যখন মায়াবী রোদ্দুরের চাদর গায়ে অলস হয়ে পড়েছে, সেই সময় সপ্তক বাড়ি ফেরার জন্য প্রস্তুত হয়ে সৌমির বাবার কাছে বিদায় নিতে গেল। সৌমি বরং কিছুদিন আপনার কাছে থাকুক, আপনার ভালো লাগবে, তারপর আমি এসে ওকে নিয়ে যাব। সৌমির বাবা সপ্তককে পুনঃ থেকে যাওয়ার অনুরোধ করলেন। বললেন ওর মা থাকলে সেই সব করত, আমি আর ঠিকভাবে যত্ন আত্তি করতে পারি না। সপ্তক লজ্জিত হয়ে বলল, না না, তা কেন, আমাকে এত পর করে দিচ্ছেন কেন? আমি বরং এক কাজ করি, কাল একবার ঘুরে যাব। সৌমির বাবা বললেন, আমি একটা প্রস্তাব দিই বাবা, কাল বরং তুমি বাবা মাকে সঙ্গে নিয়ে এসো। কতদিন সুশান্তর সঙ্গে মন খুলে কথা বলা হয়নি। তোমার বাবা মার মতো মানুষদের সংস্পর্শে এলে মনে হয় এনাদের জন্যই এখনো পৃথিবীটা সুন্দর, বাঁচার ইচ্ছাটা অনেকটা বেড়ে যায়। সপ্তক হেসে বলল, বেশ তাই হবে, কাল বাবা মাকে সঙ্গে নিয়ে আসব। সপ্তক প্রণাম করে বেরিয়ে গেল। সৌমি কোমর বেঁধে ঘর গোছাতে লাগলো। চিৎকার করে বলল, বাবা, সবকিছু একটু গুছিয়ে না রাখলে কোনো জিনিসই তো খুঁজে পাবে না। আচ্ছা, ওষুধের বাক্সটা কোথায় রেখেছো? নিশ্চয়ই ওষুধ ঠিক করে খাওনি। বাবা হেসে বলল, এই তো তুই চলে এসেছিস, এবার আর না খেয়ে উপায় কি? সৌমি বকাবকি করতে লাগলো, এমন করলে শরীর ভালো থাকে? বাবা বললেন, এবার তোর বকাবকিগুলো বন্ধ কর মা, ঘর গোছানো বন্ধ করে একটু বিশ্রাম নিয়ে দেখি। সৌমি রেগে বলল, বিশ্রাম নেওয়ার উপায় কি রেখেছ? সমস্ত ঘরগুলো অগোছালো করে রেখেছ, কাল আবার ও বাড়ির সবাই আসবে। বাবা অবাক হয়ে দেখতে লাগলেন, যে ছোট্ট মেয়েটা বাবার গলা জড়িয়ে ধরে আবদার করত, সে কবে যেন হঠাৎ করে বড় হয়ে গেছে। মেয়েকে দেখলে আবার যেন বাঁচার আকাঙ্ক্ষা বেড়ে যায়। মেয়ে চোখের আড়াল হলে আর কিছু ভালো লাগে না, কিন্তু আমাদের সমাজের রীতি এমন যে মেয়েদেরকে তাদের শৈশবকালের প্রিয় ঘরটাকে বিদায় জানিয়ে অন্য একটা ঘরে গিয়ে একটা নতুন সংসার গড়ে তুলতে হয়। পরের দিন সৌমি খুব ব্যস্ত। বিনি মাসিকেও বাবার সঙ্গে বাজার পাঠিয়ে দিয়েছে ভালো সবজি ও মাছ দেখে কেনার জন্য। ও বাড়ির বাবা মার আদর যত্নে যেন কোনো ত্রুটি না থাকে। তারা না চাইতেই সৌমিকে দু হাত ভরে সবকিছু দিয়েছে। সৌমি বাড়ির কাজ করছিল, হঠাৎ উঠোনে এক ব্যক্তির ছায়া পড়ল। সৌমি স্তম্ভিত হয়ে গেল। সেই মুখ যে তার ভোলার নয়, আবারও এত বছর পর। চুলে পাক ধরেছে, খৈনি খাওয়া ছোপ ধরা আধ খাওয়া দাঁত বের করে বলল, আরে বেশ ডাগর হয়েছিস তো, আগের বারে একটু মজা পাইনি, এবারে তা উসুল করে নেব। সৌমি চিৎকার করে উঠল, বেরিয়ে যাও বাড়ি থেকে। সে দাঁত বের করে বলল, যাব তো, থাকতে তো আসিনি, আগে কাজটা সেরে নি। তোর তো দেখছি এখন বিয়েও হয়ে গেছে, এবার কেউ আর বুঝতেই পারবে না। সৌমি আস্তে আস্তে পেছোতে লাগলো। লোকটা ততটা তার দিকে এগোতে লাগলো শয়তানি হাসি নিয়ে। এবার তোকে কে বাঁচাবে? তোর বুড়ো বাপটা বাজারে গেছে জামাইকে ভালো মন্দ খাওয়াবে বলে। সৌমি আশেপাশে কিছু একটা খুঁজছিল যা দিয়ে প্রত্যাঘাত করতে পারে। কাটারিটা বাইরে আছে বটে, কিন্তু সেটা অনেক দূরে। দুর্ভাগ্য তেমন কিছুই তার নাগালের মধ্যে ছিল না। লোকটা দৌড়ে এসে তার ওপর ঝাঁপিয়ে পড়ল। সে দু হাত দিয়ে মুখ ঢেকে মা গো বলে চিৎকার করে উঠল। এমনি সময় চতুর্দিকে রক্তের স্রোত। লোকটা পাশে পড়ে গেল। পেছনে রক্তাক্ত কাটারি হাতে সপ্তকের বাবা শান্ত গলায় বললেন, আগেই তোকে সাবধান করে দিয়েছিলাম এ তল্লাটে না আসতে, আর তুই এলি। শুধু তাই নয়, আমার মেয়ের ঘরে ঢুকে পড়েছিস, আর তো তোকে একদমই সুযোগ দেওয়া যায় না। এমনি সময় সপ্তক ও সৌমির বাবা দৌড়ে ভেতরে এলো, পেছনে সপ্তকের মা। সৌমির বাবা এসে বললেন, সুশান্ত, কাটারিটা আমার হাতে দাও। তুমি কিছু করনি, আমি করেছি। সুশান্ত বাবু বললেন, ধীরেন, এমন কাজ করো না, এতে দুজনেরই শাস্তি হবে। আমি না ফিরে আসা পর্যন্ত তোমাকে ওদের দেখতে হবে যে। সৌমি বসে পড়ল, তারপর কান্নায় ভেঙে পড়ল। আমি অশুভ, যখন যে পরিবারে থাকি সেই পরিবারেরই অমঙ্গল ডেকে আনি। সপ্তক আস্তে আস্তে তার কাছে বসল, বলল, তা নয় সৌমি, কিছু খারাপ লোক যখন সমাজটাকে ধ্বংস করার চেষ্টা করে, অনেক সময় ভালো মানুষদেরও বলিদান দিতে হয়। তবে আমরা বাবার জন্য খুব লড়াই করব, বাবার জন্য, একটা ভালো মানুষের জন্য। সৌমি বলল, আচ্ছা,
আইন যখন দুষ্কৃতীদের হাত থেকে নিরপরাধ মানুষদের বাঁচাতে পারে না, তখন নিরপরাধ মানুষগুলো বাঁচার জন্য প্রত্যাঘাত করলে তাদের কেন শাস্তি দিতে আসে? এমন আইনের কি প্রয়োজন যা মানুষের কাজে লাগে না? ফাঁসির আসামির জন্য মাঝরাতেও আদালত বসে, অথচ নিরপরাধ মানুষদের জন্য সঠিক বিচার পেতে যুগের পর যুগ কেটে যায়। সপ্তক সৌমির হাতটা মুঠোর মধ্যে ধরে বলল, বেশ, আমরা লড়াই করব, রাষ্ট্রপতির কাছে যাব আইন পরিবর্তনের জন্য। এমন আইন আনা হোক যাতে খারাপ কিছু করার কথা চিন্তা করতেও ওই অমানুষগুলোর হাঁটু কেঁপে যায়। সুশান্তবাবু নিজের স্ত্রীকে কাছে ডেকে বললেন, এই মেয়েকে কখনো অবহেলা করো না। জানো, ওর যেদিন দুর্ঘটনা ঘটে ওর বাবাকে কথা দিয়েছিলাম ওকে যথাযথ পাত্রের হাতে আমি ওকে তুলে দেব। আমার মনে হয়েছে সপ্তই সেই যথাযথ পাত্র। আমাদের দেওয়া শিক্ষা ওই যথার্থভাবে আত্মীকরণ করেছে। স্ত্রীর চোখ ফেটে জল আসতে চাইছিল, কিন্তু বহু কষ্টে সামলে নিয়ে বললেন, আমি তো ওকে আমার মেয়েই ভাবি। মেয়েকে বাবা সর্বস্ব দিয়ে আগলে রাখবে, এটাই তো স্বাভাবিক। বিশ্বাস করো, সত্যি আমি তোমার জন্য গর্বিত। সবাই এক দৃষ্টিতে সর্বাণী দেবীর দিকে তাকিয়ে রইল।